প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ক্লাস 12-এর 4th সেমিস্টারের বাংলা সাজেশান। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই আগেভাগে তোমাদের বাংলা সাজেশানটা দিয়ে রাখছি, যাতে তোমাদের প্রস্তুতি খুবই ভালো হয়। এই সাজেশান থেকে তোমরা 35+ কমন পাবে এবং একটি 35+ কমন পাওয়ার যোগ্য একটি সাজেশান। এবং তোমরা বিভিন্ন সাজেশানের সঙ্গে এই সাজেশানকে তুলনা করে দেখতে পারো এবং সেই সমস্ত সাজেশানগুলি যারা বাংলা এক্সপার্ট সাজেশান করেছে তাদের সাজেশানের সঙ্গে কতগুলি প্রশ্ন মিল আছে বা কতগুলি একই রকম প্রশ্নের পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে তোমরা আরও ভরসা করতে পারবে এই সমস্ত সাজেশান থেকে। কারণ এই সাজেশানটা বিভিন্ন বাংলা এক্সপার্টদের সাজেশান থেকে নিয়ে মিলিয়ে একটি রেফারেন্স করে সাজেশান তৈরি করা হয়েছে, যাতে তোমরা এই সাজেশান থেকে প্রস্তুতি নিলে তোমাদের 35+ এমনকি 40 নম্বর পর্যন্ত তোমরা কমন পেতে পারো। তাই সাজেশানটা তোমরা নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারো এই সাজেশান থেকে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল সাজেশানে। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে দুটি গল্প রয়েছে সেই দুটি গল্প থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে, তোমাদের লিখতে হবে, একটি থাকবে 5 নম্বর। তাহলে দুটি গল্প থেকে যেহেতু দুটি প্রশ্নই থাকবে এবং একটি লিখতে হবে, তাই তোমরা যদি দুটো বড় গল্প পড়তে তোমাদের চাপ মনে হয়, তাহলে তোমরা একটি গল্প খুব ভালো করে পড়ে যেতে পারো। তো তোমাদের দুটি গল্প কি? একটি হচ্ছে হলুদ পোড়া প্রথম গল্প, আর দ্বিতীয় গল্প হচ্ছে হারুন সালামের মাসি। তো তোমরা হলুদ পোড়া গল্প থেকে 5 নম্বরের জন্য কি পড়বে? যেহেতু তোমাদের বাংলাতে 2 ধরনের প্রশ্ন থাকবে, এক 5 নম্বরের এবং একটি রচনা 10 নম্বরের। তো চলো তোমরা হলুদ পোড়া গল্প থেকে কতগুলি প্রশ্ন পড়বে এবং কি প্রশ্ন পড়বে। 1 নম্বর প্রশ্ন, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে গেল, গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। তো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রথম দিকে রেখে দিয়েছি, 1, 2, 3 এইভাবে আমরা ক্রমিক অনুযায়ী সাজিয়েছি। যতটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা প্রথম দিকে দেওয়ার চেষ্টা করেছি। তো 4 নম্বরে দেখো কি প্রশ্ন, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ, যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক একথা বলেছেন নিজের ভাষায় লেখো। 5 হচ্ছে, সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত, কে কার সম্পর্কে একথা ভেবেছে, তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। Q+3-তে আসবে। 6 নম্বর হচ্ছে, একমাত্র এই ভাব না তাকে অন্যমনস্ক করে দেয়, কার কথা বলা হয়েছে, যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো। তারপরে তোমাদের 7 নম্বর প্রশ্ন কি বলেছে, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে, নিজের বক্তব্য এর সমর্থনে কুঞ্জ যা করেছিল তার বর্ণনা দাও। তো এই 7টি প্রশ্ন তোমরা পড়বে, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। এবার দ্বিতীয় গল্প হচ্ছে তোমাদের হারুন সালামের মাসি, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না, নিবারণের প্রতি হিংসার কারণ কি, হিংসার কারণ কি, কীভাবে সে প্রতিহিংসার চরিতার্থ করেছিল। তাহলে এখানে হবে প্রতিহিংসা, একটু ছাড় হয়ে গেছে, প্রতিহিংসার কারণ কি, যেহেতু নিবারণের বাবা তার পুঁটির বিয়েতে সমস্ত সম্পত্তি কী করেছিল, তার মেয়ের কে দিয়ে দিয়েছিল, সেই কারণে নিবারণের প্রতিহিংসা জেগেছিল এবং কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল সেটা তোমরা জানো। তার বৃদ্ধ মাকে সে নিজের কাছে রাখতে চায়নি, এইভাবে সে প্রতিহিংসার চরিতার্থ করেছিল। গল্প অবলম্বনে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে, জাস্ট একটু মনে করিয়ে দিলাম তোমাদেরকে। 2 নম্বর প্রশ্ন দেখো, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারানমার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হলো গৌরবীর? স্বর্গ সম্পর্কে গৌরবীর মনে এরূপ প্রশ্ন কেন জাগত? তো তারপরে হচ্ছে একে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, প্রথমটা সবচেয়ে বেশি,
তারপরে দেখো 3 নম্বরে কিন্তু আর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, স্টারগুলো পাশে আছে দেখো। হারুন সালামের মাসিক গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃরূপের পরিচয় দাও, অথবা মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, হারুন সালামের মাসিক গল্প টি থেকে তার পরিচয় দাও। এখানে কি হয়ে গেছে, এখানে টি। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই গল্পের ভিতরে। তারপরে চলে যাব 4 নম্বর প্রশ্ন। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। কার এই উপলব্ধি? গৌরবীর এই উপলব্ধি হচ্ছে তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ আলোচনা করো। দেখো, গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগে। প্রসঙ্গ উল্লেখ করো। গৌরবীর শুকনো বুকে ঢেউ লাগার কারণ বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন চলে যায় 6 নম্বর প্রশ্ন বলছে হারুন সালামের মাসিক গল্পের গৌরবীর চরিত্র আলোচনা করো। গৌরবীর চরিত্র আলোচনা করো। 7 হচ্ছে এই সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর বড় কষ্ট হয় কেন, তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি? এই 7টা প্রশ্ন। তাহলে দুটো গল্পের মধ্যে যে কোনো একটি গল্প যদি খুব ভালো করে তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের একটি প্রশ্ন যেটা লিখতে হবে সেটা তোমরা কমন পেয়ে যাবে। তারপর চলে যাব কবিতাতে। তো কবিতাতে তোমাদের কটা কবিতা আছে? তোমাদের 3টে কবিতা আছে। 3টে কবিতার মধ্যে কিন্তু তোমাদের 2টো কবিতা অবশ্যই পড়তে হবে। 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তো যে কোনো 2টো কবিতা থেকে আসতে পারে। তো তুমি যদি 2টো কবিতা পড়ে যাও বা তৈরি করে যাও, তো একটি কবিতা থেকে যদি নাও আসে, তাহলে একটি কবিতা থেকে আসলে তোমরা লিখতে পারবে। তারপরে প্রথম কবিতা হচ্ছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখান থেকে 5 নম্বরে কী পড়বে? প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষা আলোচনা, খুব গুরুত্বপূর্ণ এই কবিতার মধ্যে। 2 নম্বর প্রশ্ন দেখো, চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন, মন্তব্যকে ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 হচ্ছে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। এখানে পিত বলতে কার কথা বলা হয়েছে, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এই নেতাকে উদ্দেশ্য করে কবি কী প্রার্থনা করেছেন? এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ করেছে সেটাই নিজের ভাষায় আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান জেথা মুক্ত, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন, কবির একথার তাৎপর্য কী? 6 হচ্ছে জেথা বাক্য হৃদয়ের উৎসব মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে। জেথা শব্দকে প্রয়োগে কবি কী বোঝাতে চেয়েছেন, মন্তব্যকে বিশ্লেষণ করো। এবার চলে যায় তিমির হননের গান। তো তিমির হননের গান কবিতাকে খুবই সুন্দর, বর্তমান পরিস্থিতির সঙ্গে একটি সম্পর্কযুক্ত। যে প্রাকৃতিক জীবনযাপনকে ভুলে আজ যান্ত্রিক সভ্যতায় আকৃষ্ট হয়ে পড়েছি, সেই সম্পর্কে কবি কিছু বোঝাতে চেয়েছেন এই তিমির হননের গান কবিতায়। দেখো, এই প্রথম প্রশ্ন কি আছে, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? অথবা আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। কবির এই মন্তব্যের কারণ কবিতা অবলম্বনে নিজের ভাষায় আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বরের মহানগরের মৃগনাভি ভালোবাসি, কারা একথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। তো 3 নম্বর প্রশ্ন চলে যাব। এখানে বলছে সূর্যলোক নেই, তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি। সূর্যলোক নেই বলতে কবি কী বুঝিয়েছেন, মন্তব্যের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? 5 নম্বর হচ্ছে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে? তারপরে চলে যাব 5 নম্বর প্রশ্ন। এই কবিতা থেকে 6টা প্রশ্ন পড়তে হবে। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, কোন সব রীতির কথা বলা হয়েছে? সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কী বুঝিয়েছেন? 6 নম্বর হচ্ছে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে, কাদের কথা বলা হয়েছে? মন্তব্যকে বিশ্লেষণ করো। তারপরের কবিতা চলে যাব কেন এলো না। এই হচ্ছে তোমাদের 3টে কবিতা। যে কোনো 2টো কবিতা থেকে
দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। তাই তোমাদের কাছে তিনটে কবিতা যদি পড়া চাপ হয়ে যায় তাহলে তোমরা যে কোনো দুটো কবিতা অবশ্যই পড়ে যাবে, তাহলে একটি প্রশ্ন নিশ্চিতভাবে কমন পাবে। তারপর চলে যাব কেন এলো না কবিতায়। সেই মানুষ এখনও এলো না, কার কখন একথা মনে হয়েছিল, এভাবে কখন, ঠিক আছে, কখন একথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা লিখতে হবে। 2 হচ্ছে সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে একথা বলা হচ্ছে, ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে। খুব সুন্দর একটি কবিতা। বর্তমান পরিস্থিতিতে একটি প্রাসঙ্গিক কবিতা, যে রাজনৈতিক হিংসা আমাদের চারিদিকে দিকে দিকে ছড়িয়ে পড়েছে সেই পরিস্থিতির বিরুদ্ধে একটি কবিতা। কেন এলো না, একটি ছেলে তার বাবার জন্য অপেক্ষা করছিল, কখন কাজ থেকে ফিরে আসবে। তার পড়াশোনায় মন বসছিল না, তার মায়ের রান্নায় মন বসছিল না। একসময় তার বাবা হয়তো সেই রাজনৈতিক প্রতিহিংসার কোনো রকমে কাটিয়ে হয়তো বাড়ি ফিরেছে, কিন্তু যে ছেলেটা তার বাবাকে খোঁজ করার জন্য রাস্তায় নেমেছিল সে আর ফিরে আসেনি। খুব দুঃখের কবিতা। তারপর চলে যাব 3 নম্বর প্রশ্ন। হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে, তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। অবাধ্যতার হয়ে গেছে, এখানে অবদ্ধতার মানে না বোঝার সেই কারণগুলো আলোচনা করে, অবদ্ধতার। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে খুক করে একটা শব্দ ছিটকিনি খোলার, এই শব্দ কে শুনেছিল, এর পরবর্তী ঘটনাক্রম কী ছিল লিখতে হবে 3 নম্বরের। তারপরে চলে যাব 5 নম্বরের প্রশ্ন। কেন এলো না কবিতায় কবি রাজনৈতিক সহিংসতাকে কীভাবে প্রতিকায়িত করেছেন তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। খুব সুন্দর একটি প্রশ্ন। 6 হচ্ছে কড়ার গায়ে খুন্তিকা, কড়ার গায়ের খুন্তিকা আজ একটু বেশি রকম নড়ছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে খুন্তিকা বেশি নড়ছিল। 7 হচ্ছে ছেলেকে রাস্তায় পা দিল, ছেলেকে কেন রাস্তায় পা দিয়েছিল, তারপর কি ঘটলো, ছেলেকে তো আর ফিরে আসেনি। তারপর দেখো 8 নম্বরের প্রশ্ন। কেন এলো না কবিতায় ছেলেকে সমস্ত দিনের অপেক্ষা, তার করুণ পরিণতির আলোয় কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। তারপর চলে যাব নাটকে। এই নাটক থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। নম্বর প্রশ্ন হচ্ছে অভিনেতা মানে একটা চাকর, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। অথবা নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হতে যায় যে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় চাটুর্যে মশাই, কেউ জানে না। বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান। 4 হচ্ছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য লেখো। অথবা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নেই বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় কী বুঝিয়েছেন আলোচনা করো। 5 হচ্ছে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিকে করেছে, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন চলে যায় নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। 7 হচ্ছে সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলাম। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। তো এই 7টি প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে। 2টো কমন পেতে পারো এবং 1টিও কমন পেতে পারো, তবে অবশ্যই কমন পাবে। বাংলাতে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে সেখানে একটি নাটক আছে, সেই নাটকের নাম হচ্ছে ডাকঘর। এখান থেকে তোমাদের 2টি 5 নম্বর প্রশ্ন লিখতে হবে। 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টি প্রশ্ন বেছে লিখবে। এখান থেকে তোমাদের কতগুলি প্রশ্ন পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। 5 নম্বরের জন্য দেখো ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছিল কেন। অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 হচ্ছে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা। 3 হচ্ছে ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্র স্বরূপটি বিশ্লেষণ করো।
এটা হচ্ছে স্বরূপটি হবে, চরিত্রর যে স্বরূপ হবে স্বরূপটি সেটা বিশ্লেষণ করতে বলছে। 4 হচ্ছে কিভাবে রাজা চিঠি অমলের কাছে এসে পৌঁছালো। রাজার চিঠি ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। 5 হচ্ছে আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, বক্তা কখন এই উপলব্ধিতে পৌঁছেছিলেন। তারপর চলে যাব রূপক নাটক কাকে বলে, রূপক নাটক হিসেবে ডাকঘর এর সার্থকতা আলোচনা করো। 7 হচ্ছে বড় হলে আমি রাজার ডাক হকরা হব, কখন এবং কেন বক্তা এই ইচ্ছা প্রকাশ করেছিল। 8 নম্বর প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, টয়হস্যিটি এখানে কি হয়ে গেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি। তারপরের প্রশ্ন দেখো 9 নম্বরে, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন, মন্তব্যটির তাৎপর্য লেখো। 10 নম্বর প্রশ্ন, শীঘ্র যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করেছি, বক্তা কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন, এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। 11 দেখে হচ্ছে উপার্জনে ভারী একটা আনন্দ আছে, বক্তার পরিচয় দাও, মানে এই কথাকে কে বলেছে, তার এই আনন্দের কারণ আলোচনা করো। তো যেহেতু তোমাদের এখান থেকে দুটি প্রশ্ন লিখতে হবে, 10 নম্বর থাকছে এবং 4টি প্রশ্নের মধ্যে থেকে সেটা তোমাদের বেছে লিখতে হবে, তাই এখানে 11টা প্রশ্ন দেওয়া আছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখান থেকে থাকবে 5 নম্বর। তো দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমাদের একটা লিখতে হবে বাংলা চিত্রকলার ইতিহাস আর হচ্ছে বাঙালির চলচ্চিত্র ইতিহাস। তো তোমরা যে কোনো একটি টপিক তোমরা বেছে নিতে পারো, বাংলা চিত্রকলার ইতিহাসটা পড়তে পারো অথবা বাঙালির চলচ্চিত্রের ইতিহাসটা পড়তে পারো। তো বাংলা চিত্রকলার ইতিহাস থেকে কি কি প্রশ্ন থাকবে দেখো, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে যাব বাঙালির চিত্রকলা চর্চায় ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাঙালির চিত্রকলা ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 5 হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তো প্রথম এটা তো ইম্পর্টেন্ট আছে, তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট আছে, এখান থেকে 1, 2, 3, 4, 5 এগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 6 নম্বর হচ্ছে বাঙালি চিত্রকলা চর্চায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 7 হচ্ছে পটকথার অর্থ কী, বাংলা লোকশিল্প হিসেবে পটের বা কালীঘাটের পটের পরিচয় দাও। তো তোমরা যেহেতু যারা যারা বাঙালির চলচ্চিত্র ইতিহাস করবে না, তারা বাঙালির বাংলা চিত্রকলার ইতিহাসটা এই 7টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে, 7টা প্রশ্ন সবটাই দেখে যেতে হবে এখান থেকে, তাহলে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে বাঙালির চলচ্চিত্র ইতিহাসটা পড়বে, তাহলে তারাও এখান থেকে 7টা প্রশ্ন পড়ে যাবে। এখান থেকে কী কী পড়বে, চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সংক্ষেপে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো। 5 হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাগান থিয়েটারের গুরুত্ব নির্দেশ করো। 6 হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স এর অবদান কতখানি বুঝে দাও। 7 বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য। তাহলে এই 7টা প্রশ্ন এখান থেকে করলে এখান থেকেও একটা কমন পেয়ে যাবে। এবার চলে যাব প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা একটা দু রকমের রচনা থাকবে, এক হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা করতে হবে, আর একটা কিছু তথ্যসূত্রের ভিত্তিতে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। তো অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা তোমাদের এখান থেকে কী কী কমন থাকবে দেখো, পরিবেশ ও বিপন্ন মানুষ, বাংলা বইয়ের দুঃখ, ভারত এক মিলন মেলা, 4 হচ্ছে শিশু শ্রমের বিলোপ, 5 হচ্ছে নতুন মাস্টারমশাই, গাছের কথা, বাংলা কুটির শিল্প। তাহলে 10 নম্বরের 2 ধরনের তোমাদের রচনা থাকবে, সেখান থেকে তোমাদের একটা লিখতে হবে। তো তোমরা যদি এক ধরনের নাটক মানে রচনাতে
তোমরা প্রস্তুতি নিতে চাও, তাহলে এখান থেকে যে 7টা আছে 7টা তো অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে চলে যায় তথ্যসূত্রের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এখানে কিছু তথ্যসূত্র থাকবে, কিছু সংক্ষিপ্ত, সেটাকে তোমাকে বিস্তারিত আলোচনা করে একটা রচনা করতে হবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা সহজ মনে হয়, যেটা মনে হয় তোমাদের সুবিধা হবে, সেই রচনা তোমরা অবশ্যই লিখবে। দেখো এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ আছে। স্বামী বিবেকানন্দ আছে, সৈয়দ মুজতবা আলী আছে, বেগম রোকেয়া আছে, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মান্না দে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রফুল্ল চন্দ্র। তো যেগুলো স্টার আছে সেগুলো ইম্পর্টেন্ট বলে স্টার মেরে রেখে দিয়েছি। তো এই ছিল তোমাদের বাংলা সাজেশান ক্লাস 12-এর 4th সেমিস্টারের। আজকে ছিল এইটুকু ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের বন্ধুবান্ধবদের সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হতে পারে।